হাজার কোটি টাকা পাচার, সালমান এফ রহমান সহ ২৮ জনের বিরুদ্ধে মামলা। জননিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা, অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা। পালিয়ে গেছেন আওয়ামী লীগের অনেক নেতা, অধিকাংশই শিক্ষার্থী হত্যা মামলার আসামি। রাজনৈতিক উদ্দেশ্যের প্রকল্প পুনর্বিবেচনা করা হবে, একনেক সভায় প্রধান উপদেষ্টা। ক্যাপিটাল ড্রেজিংয়ের নামে ৬,০০০ কোটি টাকা লোপাট, হুমকিতে পায়রা বন্দর। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১ সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: আইন পরিবর্তন করতে চায় সংস্কার কমিশন, নির্বাচনকালীন সরকারে গুরুত্ব দিচ্ছেন বিশিষ্টজনেরা। বাণিজ্যের আড়ালে ১,০০০ কোটি টাকা পাচারের অভিযোগে সালমান এফ রহমান সহ ২৮ ব্যক্তির বিরুদ্ধে ১৭টি মামলা করেছে সিআইডি। বেক্সিমকো গ্রুপের ১৭ প্রতিষ্ঠানের রপ্তানির তথ্য অনুসন্ধান করে অর্থ পাচারের প্রাথমিক প্রমাণ পেয়েছে সংস্থাটি। এছাড়া বেক্সিমকোর বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে ৩৩,৫০০ কোটি টাকা ঋণ নিয়ে পাচারের অভিযোগ তদন্ত করছে সিআইডি। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। বাংলাদেশের আইন অনুযায়ী পণ্য রপ্তানির ৪ মাসের মধ্যে রপ্তানি মূল্য দেশে আসতে হবে। কিন্তু সালমান এফ রহমান ও সোহেল এফ রহমানের মালিকানাধীন ১৭টি প্রতিষ্ঠান ২০২১ থেকে ২৪ সাল পর্যন্ত দিলকুশার জনতা ব্যাংকের লোকাল অফিস থেকে ৯৩টি এলসির বিপরীতে $৮৩ মিলিয়ন পণ্য রপ্তানি করে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১,০০০ কোটি টাকা। কিন্তু নির্ধারিত সময় পরও রপ্তানির অর্থ দেশে আসেনি। অনুসন্ধানে দেখা যায়, রপ্তানি পণ্যের একটি বড় অংশই সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে সালমান এফ রহমান পুত্র আহমেদ শাহিন ফজলুর রহমান এবং সোহেল এফ রহমান পুত্র আহমেদ শাহরিয়ার রহমানের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠানের ঠিকানায় গেছে। এছাড়া জার্মানি, নেদারল্যান্ড, ইউকে, তুরস্ক, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশেও পণ্য রপ্তানির পর অর্থ বাংলাদেশে আনা হয়নি। ১৭টি প্রতিষ্ঠানের মাধ্যমে পাচার হওয়ায় তাদের বিরুদ্ধে মোট ১৭টি মামলা করেছে সিআইডি। এদিকে জনতা ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক থেকে সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানি বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বেনামে প্রায় ৩৩,৪৭০ কোটি টাকা ঋণ নিয়েছে। এ ঋণের বেশিরভাগই বিদেশে পাচার হয়েছে বলে প্রাথমিকভাবে প্রমাণ পেয়েছে সিআইডি। মেহেদি হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগীদের সম্পদের বিবরণ জানাতে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফাইন্যান্সিয়াল টাইমসে এই খবর উঠে এসেছে। প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুরকে উদ্ধৃত করে বলা হয়, শেখ হাসিনা ব্যাংক খাত থেকে ১,৩০০ কোটি পাউন্ড সমমূল্যের অর্থ ব্রিটেনে পাচার করেছেন কিনা সে বিষয়ে তদন্ত করছে প্রশাসন। এছাড়া ২০১৯ থেকে ২০২৪ মেয়াদের তৎকালীন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রায় ১৫ কোটি পাউন্ড সমমূল্যের সম্পদ ব্রিটেনে রয়েছে বলে জানিয়েছেন গভর্নর। ব্রিটিশ ভূমি রেজিস্ট্রির তথ্য মতে এসব সম্পত্তি ২০১৬ সাল থেকে কেনা শুরু হয়, তবে সবচেয়ে বেশি কেনা হয়েছে ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে। বিচারিক ক্ষমতা পেয়েই মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রথম দিন কোনো গ্রেফতারের খবর না এলেও পোশাক কারখানাগুলোতে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে সেনাবাহিনীর তৎপরতা প্রশংসা কুড়িয়েছে সাধারণ মানুষের। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। দেশের জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী ২ মাসের বিচারিক ক্ষমতা নিয়ে মাঠে নেমেছে। শিল্পাঞ্চলের কারখানার সামনে দিয়ে সাঁজোয়া যানের টহলে বাহিনীর তৎপরতা জানান দিয়েছে। ধরপাকড় না হলেও সড়ক অবরোধ করে বিক্ষোভরত শ্রমিক অসন্তোষের সমাধানে এগিয়ে এসেছে সেনাবাহিনী। রাস্তাঘাটে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় আর চিন্তায় ডাহাত দিয়ে চলে, সেনাবাহিনী নামাতে চিন্তায় ডাহাত দিয়ে আর হবে না। সেনাবাহিনী নামছে, আমাদের আনসার বাহিনী
আশা করি দেশের পরিস্থিতি ভালো হবে। সেনাবাহিনীর বিচারিক ক্ষমতার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন জনপ্রশাসন সচিব। মানুষের মধ্যে যেন আস্থা থাকে, সব বাহিনী একসাথে একই আমব্রেলায় কাজ করছে, এই মেসেজটার জন্যই এই ধরনের একটা ক্ষমতার আমরা কি বলবো যে আমাদের বিভিন্ন বাহিনী কাজ করে না, তো এটা আরেক বাহিনীকে বিধি মোতাবেকই তাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থানও তুলে ধরেন তথ্য উপদেষ্টা। আমরা যেহেতু একটা জরুরি পরিস্থিতিতে আছি, দেশ পুনর্গঠন করা লাগতেছে, সেজন্য আমরা সেনাবাহিনীকে এই ক্ষমতাটি দেওয়া হয়েছে এবং সেটা কেবল 2 মাসের জন্য। এবং আমরা মূলত এই সময়টার মধ্যে আমাদের যে পুলিশ বাহিনীটা আছে সেটাকে সম্পূর্ণভাবে রিফর্ম করে আরও শক্তিশালী করে মানুষের আস্থার জায়গায় নিয়ে এসে তাদেরকে মাঠে ফিরিয়ে নিয়ে আসবো। এই কারণে মূলত এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। জনগণের আস্থা অর্জনে মাঠে থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করবে বাংলাদেশ সেনাবাহিনী। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে জারি করা প্রজ্ঞাপনকে ইতিবাচক হিসেবে দেখছেন আইনবিদরা, তবে তাদের কাজের জবাবদিহিতার জায়গাটি স্পষ্ট নয় বলে মত তাদের। পুলিশ বাহিনীকে ক্ষমতায়ন করার পরামর্শ দিয়েছেন তারা। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। জনগণের নিরাপত্তা সহ কিছু বিষয় আমলে নিয়ে রাজধানী সহ সারা দেশের সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি দণ্ডবিধির 1898-এর 16টি ধারায় সংগঠিত অপরাধের ক্ষেত্রে ক্ষমতা প্রয়োগ করতে পারবেন সেনাবাহিনীর কর্মকর্তারা। ধারা 64-তে বলা হয়েছে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধী ব্যক্তিকে গ্রেফতার বা গ্রেফতারের নির্দেশনা দান এবং হেফাজতে রাখার ক্ষমতা। ধারা 65-তে বলা হয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারি করার ক্ষমতা। এই ক্ষমতাটা অ্যারেস্ট করতে পারবে, তাকে উঠিয়ে নিয়ে আসতে পারবে, তারপরে সার্চ করতে পারবে, আপনার আগের কোনো সার্চ ওয়ারেন্ট লাগবে না। ধারা 83 ও 84-তে বলা হয়েছে, ওয়ারেন্ট অনুমোদন বা ওয়ারেন্টের অধীনে গ্রেফতার হওয়া অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা। ধারা 95-এর 2-এ বলা আছে, নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা। এবং ধারা 100-তে বলা আছে, ভুলভাবে বন্দী ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারি করার ক্ষমতা। ধারা 105 ও 107-এ আছে, সরাসরি তল্লাশি ও শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। ধারা 109 ও 110-এ আছে, ভবঘুরে ও সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। ধারা 126-এ আছে, জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা। ধারা 127-এ বেআইনিভাবে সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দানের ক্ষমতা আছে। রিপোর্টিংয়ের জায়গাটাকে যদি আপনি আসলে কনফার্ম করতে না পারেন, এখন তাদের রিপোর্টিংটা যদি গিয়ে তারা জনপ্রশাসনের অধীনে কাজ করবে, জনপ্রশাসনকে যদি এবার তাদের রিপোর্টিংয়ের দায়বদ্ধতায় না আনা হয়, তাহলে তারা রিপোর্টিংয়ের জায়গায় নিজেদের মধ্যে যদি রেখে দেন, তাহলে তো কোনো রকমের সমন্বয় হবে না। সমন্বয় না হলে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হবে। ধারা 128-এ আছে, বেআইনিভাবে সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা। ধারা 130-এ আছে, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা। ধারা 133-এ আছে, স্থানীয় উপদ্রবে ক্ষেত্রবিশেষে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা। এবং ধারা 142-এ আছে, জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। স্বৈরাচার সরকার পতনের পর যেসব পুলিশ সদস্য এখনও কর্মস্থলে যোগ দেননি, তাদের আর যোগদান করতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেছেন, পালিয়ে থাকা পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গা ঢাকা দেয় পুলিশের অনেক সদস্য। পরে অন্তর্বর্তী সরকারের আহ্বানে কাজে ফিরলেও অনেকে এখনো লুকিয়ে আছেন। গাজীপুরের কালিয়াকৈরে আনসার ভিডিপি একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রিক্রুট সিপাহীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে যোগ দিয়ে এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, বিগত সরকার ও সরকারি প্রতিষ্ঠানগুলো জনগণের হতে পারেনি বলেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচার সরকার দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। এই ক্রান্তিকালের সময় বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিভিন্ন
স্বৈরাচার সরকার পতনের পর যে সকল পুলিশ সদস্য এখনো পর্যন্ত কর্মস্থলে যোগদান করেননি, লুকিয়ে রয়েছেন, তাদের আর যোগদান করতে দেওয়া হবে না বলে জানান তিনি। এর ভিতরে কিছু কিছু আছে যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, এই জন্যই তারা জয়েন করে নাই। যথা ভালো তারা সবাই জয়েন করে গেছে। তবে এখনো কাজে যোগ দেয়নি এমন পুলিশের সংখ্যা খুবই নগণ্য বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এদের যদি পারেন আপনারাও আমাদের কাছে ধরিয়ে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। যারা জুলাই হত্যাকাণ্ডে লেখনের মাধ্যমে তথ্য দিয়ে উস্কানি দিয়ে সহায়তা করেছে, তারা সাংবাদিক, কবি, লেখক কিংবা শিল্পী পরিচয়ে রেহাই পাবেন না। সচিবালয়ে সাংবাদিকদের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, কেউ যদি মনে করেন মামলার মাধ্যমে অযথা হয়রানি হচ্ছে, সেটা তথ্য মন্ত্রণালয়কে জানালে ব্যবস্থা নেওয়া হবে। চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে সেন্সর শব্দটি বাদ দিয়ে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড করার কথাও জানান উপদেষ্টা। কেবলমাত্র সাংবাদিক পরিচয়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা কবি পরিচয়ের কারণে কিন্তু কেউ রেহাই পেয়ে যাবে না। এই ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল, এটার যারা বৈধতা উৎপাদনে কাজ করেছে, তাদের লেখনীর মাধ্যমে, তাদের মতামতের মাধ্যমে জনমত তৈরি করেছে, গণহত্যার পক্ষে কাজ করেছে, উস্কানি দিয়েছে, তাদেরকে কিন্তু অবশ্যই বিচারের আওতায় আনা হবে। শেখ হাসিনা মরে গেলেও পালাবেন না, এমন মন্তব্য করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়েছেন, পলাতকের তালিকায় আওয়ামী লীগের হেভিওয়েট নেতারাও। হত্যা মামলার আসামিরা কিভাবে দেশ ছেড়ে পালাচ্ছে, তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মানিক শিকদারের রিপোর্ট। শেখ হাসিনাও পালাবে না, তার কর্মীরাও পালাবে না। 16 বছরের ক্ষমতার দাপটে দম্ভ ভরে এভাবেই চড়াশুরে বলেছিলেন পালাবেন না। অথচ গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের সভাপতি, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 আগস্ট দুপুরে হঠাৎ নেতাকর্মীদের দিক নির্দেশনা না দিয়েই পালিয়ে যান। এরপর দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী। শুরুতে সালমান এফ রহমান দেশ ছেড়ে পালানোর গুঞ্জন থাকলেও আনিসুল হক সহ তিনি সদরঘাট এলাকা থেকে আটক হন। এরপর দেশের বিভিন্ন স্থান থেকে হত্যা মামলার আসামি হিসেবে কয়েক মন্ত্রী সহ শীর্ষ নেতারা আটক হন। তবে সবার মনে প্রশ্ন, ওবায়দুল কাদের কোথায়? আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন সেনানিবাসে 626 জন আশ্রয় নেন বলে 18 আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। আশ্রয় নেওয়া ব্যক্তিদের মধ্যে রাজনীতিক, বিচারক, প্রশাসন ও পুলিশ কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরাও ছিলেন। পরবর্তী সময়ে তাদের মধ্যে কয়েকজন গ্রেপ্তার হলে বাকিরা সেনানিবাস থেকে বের হয়ে কোথায় অবস্থান করছেন সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যায়নি। যারা সরাসরি এ ধরনের হত্যাকাণ্ডের সাথে জড়িত বা হত্যার নির্দেশদাতা হিসেবে চিহ্নিত করা যায়, এরকম অনেকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি। পত্রিকায় খবর বেরোচ্ছে যে তারা নাকি দেশে আছে। সরকার পতনের কয়েকদিনের মধ্যেই পালিয়ে যান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাসিম ও আলোচিত আওয়ামী লীগ নেতা নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান সহ অনেকেই। দেশ ছেড়েছেন আওয়ামী লীগের হেভিওয়েট লিডার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিম। সীমান্ত পাড়ি দিয়ে অনেকেই ভারত হয়ে বিভিন্ন দেশে পালিয়েছেন বলেও গুঞ্জন আছে। বিতর্কিত পুলিশ কর্মকর্তা ও সাবেক ছাত্রলীগ নেতা বিপ্লব কুমার সরকারও 10 সেপ্টেম্বর লালমনিরহাটের পাটগ্রাম দহগ্রাম সীমান্ত দিয়ে দেশ ত্যাগ করেছেন বলে খবর আছে। সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট, বেনাপোল, মৌলভীবাজার, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে মানব পাচারের ঘটনা ঘটছে। আমরা যখন গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই যখন সংগঠিত হলো, তখন এটা মনে রাখা দরকার ছিল যে যারা অপরাধী তাদেরকে তো ধরতে হবে এবং বিচারের সম্মুখীন করতে হবে। হত্যা মামলার আসামিরা সেনা হেফাজত থেকে বের হয়ে কিভাবে দেশ ছাড়ছেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। যে আমাদের নজরদারি আরো বাড়ানো দরকার ছিল, কিন্তু যতটুকু আজকে পত্রিকায় পড়লাম সেটি যদি সত্য হয় তাহলে তো বোঝাই যায় যে এটা হচ্ছে পুরোপুরি প্রশাসনের ব্যর্থতা। পাশাপাশি তল্লাশি চৌকি বসিয়ে নজরদারি জোরদার ও সীমান্তে মানব পাচারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া জরুরি বলছেন এই রাজনীতিবিদ। অবশ্যই তাদেরকে গ্রেপ্তার করা যায়। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।
রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্প পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় একথা বলেন প্রধান উপদেষ্টা। পরে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, মেগা প্রকল্প না নিয়ে জনগুরুত্বপূর্ণ ছোট প্রকল্প নেয়ার বিষয়ে উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা একমত হয়েছেন। সভায় 4টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পের মধ্যে জ্বালানি বিভাগের 2টি, পার্বত্য চট্টগ্রামের 1টি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের 1টি প্রকল্প রয়েছে। প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন এবং এগুলা অনুমোদন, এই প্রক্রিয়াটা নিয়ে আবার আমরা পুনর্মূল্যায়ন করে এটা আসলে কার্যকর কিনা, কার্যকর করতে হলে কি করতে হবে। কিছু কিছু বড় বড় প্রকল্পের খরচ আন্তর্জাতিক যে হিসাব তার থেকে 3-4 গুণ কেন বেশি হলো, সেটার জন্য আলাদাভাবে বড় বড় প্রকল্পগুলোর জন্য যাতে কেন হলো সেটার জন্য অন্য জায়গায় আরও কাজ হচ্ছে, কিন্তু এটাও করা হচ্ছে। এই মুহূর্তে প্রয়োজন না থাকলেও 2 লাখ টন চাল ও 4 লাখ টন গম আমদানির প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। সচিবালয় কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন হয়। এছাড়া চলতি অর্থ বছরে সৌদি আরব থেকে প্রথম ধাপে 30,000 মেট্রিক টন ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন পেয়েছে। আমাদের স্টকে রাখার জন্য 2 লক্ষ টন চাল, 4 লক্ষ টন গম আমদানি করার জন্য আমরা অ্যাপ্রুভ করেছি। এটা একটা। আর দ্বিতীয়ত হলো সার, ইউরিয়া সার আমরা অ্যাপ্রুভ করেছি 3টা সার, 3টা লটে, যেটা দ্রুত আসবে। এটা দরকার সারটা, কারণ আমরা ইমিডিয়েটলি আমাদের সারের সবচেয়ে বেশি প্রয়োজন হবে। আমন শেষ হওয়ার পর বড়তে কিন্তু সবচেয়ে বেশি সারের প্রয়োজন হয়। সাগর জলে খোয়া গেল রিজার্ভের 50 কোটি মার্কিন ডলার। ক্ষমতাচ্যুত হাসিনা সরকার ক্যাপিটাল ড্রেজিংয়ের নামে রাবনাবাদ চ্যানেলে এই বিপুল অর্থ ঢাললেও নাব্য সংকট কাটেনি। হুমকির মুখে পড়েছে পায়রা বন্দরের কার্যক্রম। পটুয়াখালী প্রতিনিধি মুজাহিদ প্রিন্সকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ড্রেজিং ও আরটি জাহাজের শুভ উদ্বোধন ঘোষণা করেছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার রিজার্ভের অর্থ নিয়েও করেছে ছেলে খেলা। পায়রা সমুদ্র বন্দরের রাবনাবাদ চ্যানেলে ঠেলেছে 50 কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় 6,000 কোটি টাকা। 2021 সালে বেলজিয়ামের ঠিকাদারি প্রতিষ্ঠান জান ডে নুলকে রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ দেয় হাসিনা সরকার। লক্ষ্য বড় জাহাজ ভেড়াতে গভীরতা 10.5 মিটারে উন্নীত করা। 2023 সালের মার্চে পায়রা বন্দর কর্তৃপক্ষের কাছে চ্যানেল হস্তান্তর করে ঠিকাদারি প্রতিষ্ঠান, কিন্তু 5 মাসের ব্যবধানে রাবনাবাদ চ্যানেলের গভীরতা নেমে এসেছে 6.5 মিটারে, জাহাজ চলাচল ঝুঁকিতে। স্থানীয়রা বলছেন, বালু যেখান থেকে কাটা হয়েছে তার পাশেই ফেলা হয়, ওই বালুতেই এখন ভরাট হচ্ছে চ্যানেল। জাহাজগুলো বালি কাটে এক জায়গা দিয়ে কাইটা কিছু 2-3-5 সেল দূরেই ফালায়, ওই ড্রেজারের মাটিতেই ক্ষতি, কারণ ওই বালুটা আর এক জায়গায় যাই আবার ওঠে। ওরা কিন্তু ওই টাকা নিয়ে লুটপাট করে খাইয়ে ফেলায়। ক্যাপিটাল ড্রেজিংয়ের নামে রাষ্ট্রীয় অর্থ লোপাট হয়েছে বলছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। রাষ্ট্রীয় সমুদয় অর্থকে অন্তত ব্যয় করার আগে সম্পূর্ণভাবে সুচিন্তিতভাবে যাতে জনগণ এবং দেশের উন্নয়নের কাজে ব্যবহার হয়, লুটতরাজ না হয়, সেদিকে লক্ষ্য রাখাই বাঞ্ছিত। নাব্যতা ঠিক রাখতে হলে ড্রেজিং এর প্রয়োজন বলছেন পায়রা বন্দরের চেয়ারম্যান। নাব্যতা ধরে রাখার জন্য নিয়মিত রক্ষণাবেক্ষণ ড্রেজিংয়ের করা প্রয়োজন এবং বিস্তারিত বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। রাবনাবাদ চ্যানেলের দৈর্ঘ্য 75 কিলোমিটার। এই চ্যানেলে বেশি চলাচল করে কয়লাবাহী জাহাজ। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। অন্যায় করলে পরিণতি হবে আওয়ামী লীগের মতো, দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল। শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে সারা দেশে কর্মসূচি, স্বতন্ত্র অধিদপ্তর দাবি। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে।
7 দিন চিকিৎসা শেষে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মেডিকেল বোর্ডের সম্মতিক্রমে বুধবার বিকেলে সাবেক প্রধানমন্ত্রীকে বাসায় স্থানান্তর করা হয়। এর আগে গত 11 সেপ্টেম্বর রাতে বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, তার বর্তমান অবস্থা আগের থেকে ভালো, তবে বিমানে উড্ডয়নের মতো অবস্থা এখনও হয়নি। কিছুটা উন্নতি হলেই খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হবে। শরীরের অবস্থার উপর ভিত্তি করে অ্যাডজাস্টমেন্টটা খুব দ্রুত করতে হয়। একটু দেরি করলে, যার জন্য আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আপনারা তো গভীর রাত্রে কেন গেলেন, অর্থাৎ আমাদের অপেক্ষা করার সময় ছিল না, তাহলে রোগীর শারীরিক জটিলতা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। ওনার রিউমেটয়েড আর্থ্রাইটিস, ডায়াবেটিস এবং এ সহ অন্যান্য জটিলতায় উনি বিএসএমএমইউতে প্রায় 1 বছরের অধিক সময় ভর্তি ছিলেন। আমরা কোন হসপিটালে নিব, কি নিব, আমরা আমেরিকা এবং ইউকেতে 2টি হসপিটালে আমরা সব কিছু, আমরা কনসালটেন্ট থেকে শুরু করে সব কিছু আমরা ফাইনাল করে রেখেছি। আমরা কিভাবে নিব সেটাও আমরা ঠিক করে রেখেছি। আইনগত যে জটিলতা আছে সেটা বর্তমান সরকারে যারা আইনের সাথে সম্পৃক্ত তাদের সাথেও আমরা কথা বলেছি। কাজে এইটা হচ্ছে এখন খালি জাস্ট ওনার শারীরিক সুস্থতা আর ওনাকে নিয়ে যাওয়া, এটার উপরেই এটা নির্ভর করছে। আওয়ামী লীগের মতো অন্যায় অত্যাচার করলে কেউ টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নেতাকর্মীদের সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়ানোরও আহ্বান জানান মির্জা ফখরুল। ঠাকুরগাঁও প্রতিনিধি এম.এ. জসিমউদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ঈদগাহ ময়দান মাঠে হরিপুর উপজেলা বিএনপির আয়োজনে সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষার জনসভায় যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, হাসিনা সরকার 2000 মানুষকে হত্যা করে পালিয়েছে। ছাত্র জনতার আন্দোলনে মুক্ত এই দেশ ধরে রাখতে হবে। যে বিজয় অর্জন হয়েছে সেই বিজয়কে কিন্তু নষ্ট হতে দেবেন না। যে সুযোগ আসছে দেশকে সুস্থ করার, ভালো করার, সেই সুযোগ যেন আমরা। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সবারই দায়বদ্ধতা থাকবে, এমন একটা সংস্কার প্রয়োজন। এমন একটা ব্যবস্থা অন্তত করতে হবে যাতে করে সকলেরই দায়বদ্ধতা থাকে। যারা সরকারে থাকবে তাদেরও দায়বদ্ধতা থাকবে, যারা বিরোধী দলে থাকে তাদেরও দায়বদ্ধতা থাকবে, যারা সাংবাদিক থাকবে তাদেরও দায়বদ্ধতা থাকবে, যারা লেখক থাকবে তাদেরও দায়বদ্ধতা থাকবে, সবারই দায়বদ্ধতা থাকবে এবং দায়বদ্ধতা থাকবে জনগণের কাছে। সমার ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পতিত স্বৈরাচারের মদদে পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষ হচ্ছে বলে মনে করে আমার বাংলাদেশ পার্টি। দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির নেতারা বলেন, আওয়ামী লীগ, যুবলীগ শ্রমিক সেজে আন্দোলনকে ভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করছে। শ্রমিকদের উস্কানি দিয়ে কারখানা পুড়িয়ে দেওয়া সহ বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এসবের মূলে রয়েছে ঝুট ব্যবসা। এছাড়া অন্তর্বর্তী সরকারকে আমদানি ক্ষেত্রে ভারত নির্ভরশীলতা কমিয়ে আনারও আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। বিভিন্ন গার্মেন্টসের শ্রমিকরা যখন প্রতিবাদ করছে, বাহির থেকে লুঙ্গি পরা এবং হেলমেট পরা লোক এসে ঢিল ছুটছে। ভিডিও দেখেছি ছাত্রলীগের, যুবলীগের, শ্রমিক লীগের সাবেক নেতারা বিভিন্ন জায়গায় শ্রমিক সেজে আপনার শ্রমিকদেরকে বলছে কোম্পানিগুলো থেকে বেরিয়ে আসবার জন্য, প্রতিবাদ করবার জন্য, বেতন বাড়ানোর জন্য। এই কৃত্রিম শ্রমিক সংগঠনগুলো যেটা করে, ন্যায্য দাবি দেওয়াতে সাহায্য না করে অন্যায্য চাঁদাবাজি এবং অন্যায্যভাবে মালিক পক্ষকে জিম্মি করে কিভাবে বাড়ি, গাড়ি, প্লট, ফ্ল্যাটের মালিক হওয়া যায় সেই কাজগুলো করছে। নির্বাচন কমিশন নিয়োগ আইনসহ বেশ কয়েকটি বিধিবিধান পরিবর্তনের প্রস্তাব দেবে সংস্কার কমিশন। এর মাধ্যমে স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গড়ে উঠবে বলে মনে করছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। তবে নতুন সংবিধান প্রণয়ন না করে নির্বাচন ব্যবস্থা সংস্কার করা হলে তা হবে জনগণের সাথে প্রহসন, এমনটা মন্তব্য করলেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। শিউলি শবনমের প্রতিবেদন। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন। বহু বছর ধরে এমন দাবি উঠলেও বাস্তব অভিজ্ঞতা ভিন্ন। তাই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য নির্বাচন ব্যবস্থা সংস্কার।
নির্বাচন কমিশন নিয়োগের চলমান আইন সহ বিভিন্ন বিষয়ে 21 টেলিভিশনের সঙ্গে কথা বলেন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। যেই আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয় এটার মধ্যে পরিবর্তন আনবো, সংশোধন আনবো। একই সাথে আমরা হলফনামাকে যুগোপযোগী করব। আমরা আরপিওতে রিপ্রেজেন্টেটিভ অফ পিপল অর্ডার গণপ্রতিনিধিত্ব আদেশ সেটাতে কিছু পরিবর্তন আনবো। আমরা কতগুলো আইনি কাঠামো সৃষ্টি করব যেটা বাস্তবায়নের দায়িত্ব হবে সরকার এবং নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে এগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য স্বাধীন নির্বাচন কমিশনের পাশাপাশি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনও জরুরি বলে মনে করেন তিনি। আমাদের একটা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার দরকার এবং শক্তিশালী এবং একটা কার্যকর সাহসী ব্যক্তিদেরকে নিয়ে গঠিত একটা নির্বাচন কমিশন দরকার, দুটোই দরকার। ফ্যাসিস্ট সরকারের সংবিধান বহাল রেখে নির্বাচন ব্যবস্থা সংস্কারের এই প্রক্রিয়াকে জোড়াতালি দিয়ে কাজ মন্তব্য করলেন রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। গণপরিষদের মাধ্যমে গঠনতন্ত্র প্রণয়নের তাগিদ দেন তিনি। একটা গণপরিষদ নির্বাচন করার জন্য গণপরিষদ নির্বাচন আপনি সে খসড়া গঠনতন্ত্র হাজির করবেন। গণপরিষদ কাজ হচ্ছে তর্ক বিতর্কের মাধ্যমে এই খসড়া গঠনতন্ত্র কি করা, এটা গ্রহণ করার পরে এটা যাবে রেফারেন্ডামে গেলে জনগণ দেখবে যে সে যে কথাটা বলেছে সেই কথাটা সংবিধানে আছে কিনা বা গঠনতন্ত্রে আছে কিনা। যখন জনগণ এটাকে সায় দেবে তখন এটা নতুন গঠনতন্ত্র হয়ে যাবে। আপনি এরপরে কি করবেন, আপনি গণপরিষদটা ডিসলভ হয়ে যাবে, আপনি নতুন নির্বাচন দেবেন। এবার হবে সরকার নির্বাচন নতুন গঠনতন্ত্রের ভিত্তিতে। বর্তমান সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারি অবৈধ এমন মন্তব্য এই চিন্তকের। আপনার নিজেরই অবৈধ। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের আসামি করে চট্টগ্রামে প্রতারণা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়েছে। একরামুল করিম নামের একজন মুক্তিযোদ্ধা বাদী হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে মামলাটি করেন। বাদীর আইনজীবী জানান, আদালত পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। অবৈধভাবে জাতীয় সংসদ নির্বাচন করে অনির্বাচিত ব্যক্তিদের সংসদ সদস্য ঘোষণা করে দণ্ডবিধির বিভিন্ন ধারায় অপরাধের অভিযোগ করা হয়েছে মামলায়। কথিত নির্বাচনের নামে কতগুলা খারাপ লোক রাষ্ট্রের ক্ষমতা দখল করে লুটপাট করে দেশটাকে খেয়ে দেশের টাকা পাচার করে যে চক্রটা হয়েছে, সেই চক্রে যাতে আবার ক্ষমতা দখল করতে না পারে অথবা সেই ধরনের চক্রান্তে রাষ্ট্রের যারা কর্মকর্তা কর্মচারী তারা যাতে ভবিষ্যতে জড়িত না হয় সেই ধরনের একটা ইনস্ট্যান্স সৃষ্টি করার জন্য উনি এই মামলাটা করেন। গণহত্যার জন্য দায়ী আওয়ামী লীগ রাজনীতি করার কোনো নৈতিক অধিকার রাখে না বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। শরীয়তপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় তিনি বলেন, পদ্মা সেতু হওয়ার কারণে জনগণ ভেবেছিল শরীয়তপুর উন্নয়নে ভেসে গেছে, কিন্তু পদ্মা সেতু পার হওয়ার পর শরীয়তপুরে আসার সড়ক এখনও যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ। এত যে উন্নয়নের গল্প দেওয়া হয়েছে, বড় বড় মেগা প্রজেক্ট করা হয়েছে, এই মেগা প্রজেক্ট কতটা কার্যকরী ছিল? শরীয়তপুরে একজন মানুষ যখন ওই পদ্মা সেতু পার হয়ে আসতে যায় তখন সেটার স্পষ্ট দৃষ্টান্ত দেখা যায়। সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার সময়ে গণমাধ্যম ছিল অবরুদ্ধ অবস্থায়, কিন্তু এখন থেকে মুক্ত মত প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে গণমাধ্যম। অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়া চ্যানেল বাংলা এডিশনের কার্যালয় পরিদর্শনে এসে এমন আশাবাদের কথা জানালেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ডেপুটি প্রেস সচিব সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। I think there's another question for Mushfiqul. Please go ahead. And Bangladesh government and ministers of the ruling party and their control media there. সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি শেখ হাসিনার স্বৈর শাসন নিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে সবার নজর কেড়েছেন হোয়াইট হাউস ও জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা হিসেবে। এক যুগ পর এসেছেন বাংলাদেশে। বুধবার পরিদর্শনে আসেন অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়া চ্যানেল বাংলা এডিশনে। এ প্রতিষ্ঠানের সিইও মোহাম্মদ আলামিন তাকে শুভেচ্ছা জানান। এ সময় তিনি ব্যক্ত করেন গণমাধ্যমের ভূমিকা নিয়ে নিজের ভাবনার কথা।
সংবাদ মাধ্যমের ক্ষেত্রে আমি বিশ্বাস করি তারা মুক্ত গণমাধ্যমের ক্ষেত্রে একটা নিয়ামক শক্তি হিসেবে কাজ করবে। এটার পেছনে ইলিয়াস হোসেন আছে, সে তো খুবই জনপ্রিয় ইউটিউবার, এবং শুধু ইউটিউবার না, সে কিন্তু একটা ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট হয়। তো সুতরাং তার এই মেধা এখানে কাজে লাগবে। বিশ্বাস করি তারা জার্নালিজমের প্র্যাকটিসটাই করবে। পরে বাংলা এডিশনের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন মুশফিক ফজল আনসারী। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জে মেধাবী শিক্ষার্থী তানভীর মোহাম্মদ ত্বকি হত্যার ঘটনায় অভিযুক্ত আজমেরী ওসমানের টর্চার সেল পরিদর্শন করেছে র্যাব। দুপুরে ত্বকি হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার সাফায়েত হোসেন শিপনকে নিয়ে শহরের আল্লামা ইকবাল রোডের একটি বাড়িতে তদন্তে যায় র্যাবের একটি দল। ওই বাড়িতে ত্বকি হত্যার আসামি শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের উইনার ফ্যাশনের আড়ালে টর্চার সেল ছিল। পরে শীতলক্ষা নদীতে যেখানে ত্বকির মরদেহ ফেলা হয়েছিল সেখানেও যায় র্যাব। এ সময় র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন, তদন্তে গতি ফিরেছে, শিগগিরই প্রতিবেদন দেয়া হবে। আমরা র্যাব হেডকোয়ার্টার্সের সহায়তা পাচ্ছি। র্যাব হেডকোয়ার্টার্সের তদন্ত শাখা এবং গোয়েন্দা শাখা তাদেরও আমাদের ব্যাটালিয়নকে সহায়তা করছেন এবং আমরা নেসেসারি গাইডলাইন পাচ্ছি। বর্তমানে আপনারা জানেন আমরা খুব রিসেন্টলি আমরা 5 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। এদের ভিতরে একজন 164 ধারা জবানবন্দি দিয়েছেন এবং তার জবানবন্দিতে এবং অন্যদের জিজ্ঞাসাবাদে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। তারই ধারাবাহিকতায় আমাদের এই বর্তমান অ্যারেস্টসমূহ। শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন করেছেন সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। রাজধানী সহ সারা দেশে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কর্মসূচি পালন করেছেন তারা। স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠার পাশাপাশি বেশ কিছু দাবি তাদের। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। মঙ্গলবার শিক্ষা ভবনের সামনে এভাবেই শিক্ষকদের লাঞ্ছনা করেন উপজেলা পর্যায়ের মাধ্যমিক শিক্ষা অফিসার এবং প্রজেক্টভুক্ত কর্মচারীরা। ভুক্তভোগী শিক্ষকদের অভিযোগ, গায়ে হাত তোলার পাশাপাশি নানাভাবে হয়রানি করা হয়েছে তাদের। একজন শিক্ষককে লাঞ্ছিত করা মানে বাংলাদেশের সকল শিক্ষককে লাঞ্ছিত করা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যে সমস্ত ভাষায় কথা বলেছে শিক্ষকদের নিয়ে, এটা অত্যন্ত আপত্তিজনক। শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে বুধবার রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করেন মাধ্যমিকের সরকারি শিক্ষকরা। শিক্ষকের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। গায়ের মধ্যে তারা আঘাত করেছে, তার প্রতিবাদে আজকে আমাদের এই সমাবেশে মানববন্ধন। এন্ট্রি পথ 9 গ্রেডে করতে হবে। টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড আমরা কয়েকবার কাগজ দিয়েও সরকারের কাছে কোনো সুরাহা পাই নাই। 30, 32, 35 বছর ধরে একই পদে থেকে অবসর গ্রহণ করে, কোনো পদোন্নতি নেই। পদোন্নতি নাই কেন? আমাদের টিচারকে যদি আমরা এতটুকু সম্মান না করতে পারি, আপনি জাতি কিভাবে গড়ব? আমরা প্রধান জেলা শিক্ষা অফিসার এবং মাধ্যমিক শিক্ষা অফিসার এবং সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার, এই পদগুলো শিক্ষকদের মধ্য থেকেই নিয়োগ দেওয়া হোক। সুন্দরভাবে ধারাবাহিকতা বজায় রেখে যেন আমাদের প্রমোশনগুলো হয়, সেটাই আমাদের রাষ্ট্রের কাছে চাওয়া। আমাদের মূল টার্গেট এবং আমাদের দাবি যে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর আলাদা করতে হবে। সেই দাবি দেওয়া অনুসারে আমাদেরকে যেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত পাঠায়। দেশের বিভিন্ন স্থানেও শিক্ষকরা কর্মসূচি পালন করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। একতা ঘোষণা করে আমরা ওই বরগুনায় এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া না মানা হবে ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। এসব বিষয়ে কথা বলতে ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ABM রেজাউল করিমকে। আহমদ অনিক, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কুড়িল টোল প্লাজায় ভাঙচুরের ঘটনা হয়েছে। এ সময় এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ থাকা বাহন পিকআপে আসা কিছু ব্যক্তির সঙ্গে টোল প্লাজার কর্মীদের বাকবিতণ্ডা হয়। পরে তারা প্লাজার ব্যারিকেডও ভেঙে ফেলে। বিস্তারিত জানাচ্ছেন মাহিলা ইসলাম। বুধবার সকাল 9টার কিছু পরে টোল প্লাজায় ঘটে যাওয়া এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায় 30 থেকে 40 জন ব্যক্তিকে বহন করা একটি পিকআপ ভ্যান টোল প্লাজায় দাঁড়িয়ে আছে। হঠাৎ এক যুবক ব্যারিকেড ভেঙে ফেলছেন, আর অন্যরা টোল প্লাজার কর্মীদের সঙ্গে হাতাহাতি ও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন। পিকআপ ভ্যানে কারা ছিল এ তথ্য অবশ্য জানা যায়নি। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পিকআপ, মোটরসাইকেল, সিএনজি চলাচলের অনুমতি নেই। তবে এর তোয়াক্কা না করে অনেকেই টোল প্লাজায় এসে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন, যা প্রায় হাতাহাতি পর্যন্ত গড়াচ্ছে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।
আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 24 ঘন্টার ব্যবধানে লেবাননে ফের ডিভাইস বিস্ফোরণ, নিহত অন্তত 9। প্রবাসীরা ঘোষণা করলেন নারী টি-20 বিশ্বকাপের বাংলাদেশ দল। মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে। এ সময় দুটি গুলি সরাসরি বন্দরে আঘাত করে। বুধবার বিকেল 3টার দিকে এই ঘটনা ঘটে। টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার জসিমউদ্দিন জানান, হঠাৎ করে নাফ নদীর ওপারে মিয়ানমারের দিক থেকে গোলাগুলির শব্দ শোনা যায়। তার মধ্যে 2টি গুলি এসে লাগে বন্দরে। একটি গুলি বন্দরের মূল ভবনের হিসাব কক্ষের গ্লাসে আঘাত করে, অপর গুলিটি একটি ট্রাকের সামনের গ্লাসে লাগে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এরপরও থেমে থেমে গুলির শব্দ ভেসে আসছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এই ঘটনায় স্থলবন্দর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এবার বাণিজ্য সংবাদ। মিলাদুন-নবী উপলক্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থনৈতিক আদর্শ বিষয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের হেড অফিসে ডিজিটাল প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচারিত এই মাহফিলে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান। এ সময় তিনি বলেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থনৈতিক আদর্শ বাস্তবায়নের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলীর সভাপতিত্বে মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ব্যাংকের শরিয়াহ কাউন্সিলের সদস্য সচিব মাওলানা এম শামাউন আলী। অনুষ্ঠানে 1000-এর বেশি কর্মকর্তা অংশগ্রহণ করেন। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। 1000 কোটি টাকা পাচার, সালমান এফ রহমান সহ 28 জনের বিরুদ্ধে মামলা। জননিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা, অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা। পালিয়ে গেছেন আওয়ামী লীগের অনেক নেতা, অধিকাংশই শিক্ষার্থী হত্যা মামলার আসামি। রাজনৈতিক উদ্দেশ্যের প্রকল্প পুনর্বিবেচনা করা হবে, একনেক সভায় প্রধান উপদেষ্টা। ক্যাপিটাল ড্রেজিংয়ের নামে 6000 কোটি টাকা লোপাট, হুমকিতে পায়রা বন্দর। একুশে টেলিভিশনের সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 12টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।